তুমি দুর্গা, তুমি অসুর, আরও আলে। আমার আগের আলেহান্দ্র নিয়ে যে একটা অডিও, সেটা নিয়ে দুটো ইস্টবেঙ্গল ফ্যান দেখলাম ভালো কমেন্ট করেছেন। তো সেইটা একজনের একটা কমেন্টের পরিপ্রেক্ষিতে মনে হলো আর একটু তাহলে আলোচনা করা উচিত। প্রথমে বলবো, কিছুদিন বাদে দুর্গাপুজো আছে। আপনারা দুর্গা ঠাকুরকে যেইভাবে দেখেন, মানে আলাদা করে দেখবেন না যে এ দুর্গা, এ লক্ষ্মী, এ সরস্বতী, এ অসুর। আমরা যে মূর্তিগুলো দেখছি বা যে তাদের যে পরিচিতি, এগুলো হচ্ছে আমাদের মধ্যেই রয়েছে। মানে আপনার আমার মধ্যে দুর্গা আছে, আপনার আমার মধ্যে শিব রয়েছে, আপনার আমার মধ্যে অসুর রয়েছে, আপনার আমার মধ্যে সিংহ রয়েছে, লক্ষ্মী, সরস্বতী। এগুলো আপনি কোনো মানুষকে পাবেন যার মধ্যে লক্ষ্মী নেই, বা হিসেব করার ক্ষমতা নেই, ধন সম্পত্তি বাড়ানোর ক্ষমতা নেই, বা যার মধ্যে ওই বীর ব্যাপারটা নেই। সেটা কার্তিক, ঠিক আছে? তো আপনি যখন একটা মানুষকে নিয়ে আলোচনা করবেন, সে নিতুই হোক বা সিংটো হোক বা অস্কার হোক বা আলেহান্দ্র হোক, তাকে আলাদা করে অসুর বা দুর্গা রূপে দেখবেন না। তার যে ভালো গুণগুলো সেগুলো নিয়ে আলোচনা করবেন, তার মন্দ গুণগুলো নিয়েও আলোচনা করবেন, যাতে আমরা কিছু শিখতে পারি সেখান থেকে। তো একজন ইসমাইল ফ্যান লিখেছে যে প্রথম বর্ষে মানে কোয়েসের ফার্স্ট ইয়ারে আলেহান্দ্রোর যে টিমটা ছিল সেই টিম থেকে অনেকে বেরিয়ে গিয়েছিল দ্বিতীয় বর্ষে। আমি আবারও বলছি, তখনকার আই লিগে একটা দুটোই ভালো স্ট্রং ক্লাব ছিল, আর দুটো তিনটে। ইস্টবেঙ্গল দ্বিতীয় বর্ষে আই লিগ পায়নি স্রেফ আলেহান্দ্রোর দোষে। কারণটা আমার আগের অডিওতে বলেছি, ওই বিদেশিরাই ফারাক গড়ে দিয়েছিল। ওই বেইতিয়াকে ওরা নিয়ে এসেছিলো, বেইতিয়াও থার্ড টায়ারের ছিল। যেই থার্ড টায়ার থেকে আলেহান্দ্রো নিয়ে এসেছিল কম পয়সার কিছু স্প্যানিশকে, যেরকম টাকা দিয়েছে, অবশ্যই ওর টাকা কমানো হয়েছে, তো সেই টাকাতেই কিন্তু কিবু ভিকুনা অনেক বেটার কোয়ালিটি বিদেশি এনেছিল, একই টায়ার থেকে এনেছিল। এবং বললাম, ফ্রান্স গঞ্জালেজের যে কেসটা, তাকে ওই স্পেনের একজন স্প্যানিশ একজন এজেন্ট বারবার প্রপোজ করেছিল, কিন্তু আলেহান্দ্রো তাকে নেয়নি, কেননা সে তার নিজের এজেন্টের মাধ্যমে প্লেয়ার নেবে, যেটা আমার আগের অডিওতে আলোচনা করেছি। তো এখন ভাবুন, যদি ওই মানে ফ্রান গঞ্জালেস বা একটু ঠিকঠাক ভদ্রস্থ বিদেশি আনতো, ওই বাজেটেই আনতো, ইস্টবেঙ্গল কিন্তু ওই বছর আই লিগটা জিতে যেত। সুতরাং এই ক্ষেত্রে মানে দ্বিতীয় বর্ষে আলেহান্দ্রোর পতন এবং ইস্টবেঙ্গলের আই লিগ না জেতার পেছনে পুরোটাই কিন্তু মানে দায়ভারটা কিন্তু আলেহান্দ্রোর থেকে। বাজেট কমানো সত্ত্বেও বলছি, বাজেট কমানো সত্ত্বেও মোহনবাগানেরও দারুণ কিছু বাজেট ছিল, নয়তো মোহনবাগানকে টেক ওভার করবে বলে কিছু অগ্রিম কিছু ব্যবস্থা করে দিয়েছিল, ঠিক আছে? এবার তাহলে আসা যাক মানে আলেহান্দ্রো যে খেলাগুলো শেখাচ্ছিল, আলেহান্দ্রো কিন্তু খেলাটা ভালো শেখায়। এবং এটা কোনো তুক্কা ব্যাপার নয়। আপনারা যেটা দেখবেন যে অস্কারকে কোনো দিন কেউ কোনো ইউরোপে কোনো চাকরিতে নিয়োগ করেনি, কিন্তু আপনার আলেহান্দ্রোর ব্যাকগ্রাউন্ডটা দেখুন। আলেহান্দ্রো কিন্তু বি টিমের দায়িত্বে ছিল, স্পেনের প্রতিষ্ঠিত স্বনামধন্য ক্লাবে বি টিমে কোচিংয়ের দায়িত্বে ছিল। এবং এই ধরনের কাজে মানে কেউ একদম কাজ না জানলে সে সেখানে থাকতে পারে না, তাকে লাথি মেরে বার করে দেবে। যতই আমি বলি স্পেন বা পর্তুগালে করাপশন আছে, কিন্তু সেখানের একটা ভালো ফুটবল টিমে কেউ জাস্ট এই এটা ওটা করে ফ্যান ক্লাবদের নাচিয়ে থাকতে পারে না, তাকে ভালো কাজ করতেই হবে। এবং ইউথ ডেভেলপমেন্টে বা বি টিমে আলেহান্দ্রো অবশ্যই ভালো কাজ করেছে, নয়তো সে কিন্তু সেখানে টিকে থাকতে পারে না। সিনিয়র টিমে গিয়েও কি সমস্যা করেছে ওই বিদেশিদের নিয়ে, সেটা একদম ভিন্ন একটা ব্যাপার। আপনারা বলছেন যে দ্বিতীয় বর্ষে কিছু কিছু প্লেয়ার বেরিয়ে গেছিলো, যেমন ওই সাইড ব্যাকটা বেরিয়ে গেছিলো, যাদেরকে এনেছিল আইজল থেকে, ওরা কোনো ফ্যাক্টর ছিল না। আবারও বলছি, কেন ইস্টবেঙ্গল পারলো না, মোহনবাগান পারলো? মোহনবাগান ওই এক বিদেশিকে নিয়ে এসেছিলো, আর কিছু স্পেন থেকে নিয়ে এসেছিলো। তার মধ্যে ফ্রান গঞ্জালেস কতগুলো গোল করেছে সেই বছর হিসেব করুন। সেই ফ্রান গঞ্জালেসকে কিন্তু অফার করা হয়েছিল আলেহান্দ্রোকে, কিন্তু আলেহান্দ্রো তখন অন্য একটা জোনে ছিল। বেতিয়ার মতন প্লেয়ারকে নিয়ে এসেছিল, অল্প টাকাতেই নিয়ে এসেছিল কিবু ভিকুনা, যেই কাজটা কিন্তু আলেহান্দ্রো করতে পারেনি, যদিও দুজনের কাছে মোটামুটি সমমানের বাজেট ছিল। এবার আলেহান্দ্রো দেখুন ভালো করে খেলাটা শেখাতে পারে। যেমন আমার এখনও মনে আছে যে সামাদ আলী মল্লিক মানে ক্রস উল্টোপাল্টা করতো। তার কারণ হচ্ছে, ঘটনাটা উল্লেখ করেছিল একটা খবরের কাগজে, যে সামাদ আলী মল্লিক প্লেয়ার খুঁজতো ক্রস করতে গিয়ে, এবং তখনও বলের ওপর চোখ রাখবে নাকি কোথায় ক্রস করবে ভেবে পেতো না। তো ওকে একটা বলে দিয়েছিল আলেহান্দ্রো
যে তুমি একটা নির্দিষ্ট পজিশনে ক্রসটা করবে। আমার টিম এমনভাবে আমি তৈরি করছি তার অ্যাটাকিং কম্পোজিশন যে সে জানে যে কোথায় ক্রসটা আসবে। তুমি আলাদা করে নজর বলের ওপর বা ওদিকে কে রয়েছে আসছে যাচ্ছে সেগুলো দেখবে না, তুমি বলের ওপর চোখটা রাখো। যেটা দেখবেন, আমি যেটা বলেছি যে আপনি যখন বল নিয়ে দৌড়াচ্ছেন তখন বলের উপর আপনার নজর রাখলে চলবে না, কিন্তু যেই মুহূর্তে আপনি একটা শট মারতে যাচ্ছেন বা ক্রস করতে যাচ্ছেন সেই মোমেন্টে ইনস্ট্যান্টানিয়াস সেই মোমেন্টে আপনার কিন্তু বলের উপর চোখটা রাখতে হবে যে বলের ফাইনাল পজিশনটা কোথায়, তারপর আপনাকে ক্রসটা করতে হবে। তো আপনি যখন বলের উপর চোখটা রাখছেন সেই মুহূর্তে আপনি তা দেখতে পাচ্ছেন না যে ওদিকে আপনার বক্সের ভেতর কে এসেছে বা আসেনি, কিন্তু আপনাকে যেটা করতে হবে, যেটা আলেন্দ্র বলে দিয়েছিল, শিখিয়ে দিয়েছিল, যে তুমি বলের উপর নজরটা রাখবে, রেখে তুমি একটা প্রপার ক্রস ডেলিভার করবে। তোমার যে ডেস্টিনেশন হবে, যেই লোকেশনে তুমি ক্রসটা ফেলবে সেটা পূর্ব পরিকল্পিত। আমার প্লেয়াররা, আমার অ্যাটাকিং প্লেয়াররা ওই পজিশনে পৌঁছে যাবে, তোমাকে আলাদা করে প্লেয়ার খুঁজতে হবে না। তো এই সমস্ত যে সূক্ষ্ম টেকনিক্যাল ব্যাপারগুলো সেগুলো আলেহান্দ্র জানতো এবং সেগুলো রপ্ত করাতে পারতো। সেই জন্য বলা যে ইস্টবেঙ্গলে কিন্তু ডেভেলপমেন্টের জন্য, ইউথ ডেভেলপমেন্ট, যারা একগাদা ভালো প্লেয়ার রয়েছে এই মুহূর্তে ইস্টবেঙ্গলে, শ্যামল বেস্ত থেকে শুরু করে তন্ময় দাস, সঞ্জয় ওরাও, সায়ন ব্যানার্জি। সায়ন অনেকটা নিজে শিখেছে মানে বিগত কয়েক সপ্তাহে। তো এই ধরনের প্লেয়ারদের জন্য আলেহান্দ্রো টাইপ লোককে কিন্তু লাগবে। আমি বলছি না যে আলেহান্দ্রোকে ধরে আনুন, আমি বলছি এই ধরনের লোক যে জানে কাজটা এবং যে কাজটা করেছে, জানে করেছে মধ্যে একটা তফাৎ আছে। যেমন আমি রঞ্জনকে নিয়ে কাজ আলোচনা করতে গিয়ে বললাম যে রঞ্জন স্কাউটিংটা ভালো করে, কিন্তু তারপর ওই ইন্ডিভিজুয়াল প্লেয়ার ডেভেলপমেন্ট আমরা দেখতে পাচ্ছি না। সেই 30 বছর আগে সৌভিক। এবার আমার পরিচিত একজন ইস্ট বেঙ্গল ফ্যান, সে যথেষ্ট শিক্ষিত এইসব ব্যাপারে, সে ইউএসএতে থাকে, সে বলছে এইটা হয়তো একটা আনফেয়ার একটা তুলনা হয়ে গেল, রঞ্জন সুযোগ পেল না প্রমাণ করার জন্য যে আদৌ ডেভেলপমেন্ট করতে পারে কিনা ইন্ডিভিজুয়াল। আমি বললাম হ্যাঁ, কিন্তু আমি কিসের ভিত্তিতে বলবো যে রঞ্জন পারে? অন্তত রঞ্জনকেও তো এটা কম্পার্টমেন্টালাইজ করতে হবে। ধরুন আপনি একটা ভালো ডিরেক্টর, আপনাকে মানে পেটের তাগিদে অনেক কমার্শিয়াল কাজ করতে হয়। তো আপনাকে তো একটা জায়গায় একটা সেপারেশন করতে হবে যে ঠিক আছে আমি কিছু মুভিজ বানাবো, ডিরেকশন দেবো যেখান থেকে আমি আমার ডাল ভাতের সংস্থান করবো, আর কিছু আমি করব যেটা আমাকে যেন ভবিষ্যৎ মনে রাখে একটা ক্রিয়েটিভ কাজের জন্য। তো রঞ্জনেরও হয়তো একটা সময় এসছে, রঞ্জন দেখবেন খুব ব্যস্ত থাকে, বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করছে এবং সবাইকে মোটামুটি কিছু একটা দাঁড় করিয়ে দেয়। সে অ্যাডামাস ইউনিভার্সিটি হোক, সেখানেও বয়স্ক কলকাতা ফুটবল লিগের প্লেয়ারদের দিয়ে একটা কলেজ চ্যাম্পিয়ন করিয়ে দেয়। বা এখান থেকে সুরুচি সঙ্গর ক্ষেত্রে দেখুন কোথা থেকে আর্ন করা ছেলেদের এনে এটা দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে শুধু দাঁড় করিয়ে দেওয়া নয়, তুমি যাদেরকে দাঁড় করাচ্ছ তাদের মধ্যে থেকে ব্যক্তিগত স্তরে কারা কারা টায়ার ওয়ানে খেলার জন্য যোগ্য, বা তাদেরকে তুমি সেই পর্যায়ে নিয়ে যাচ্ছ বা ন্যাশনাল টিমে খেলার জন্য, সেখানে কিন্তু রঞ্জন ওই যে বললাম হয় ওর ক্ষমতা নেই বা ওর সেই ফোকাসটা নেই বা ওর সময়টা দিতে পারছে না। তো সেই জন্য বলা যে এই দুটো অ্যাসপেক্ট, এক হচ্ছে স্কাউটিং আর এক হচ্ছে ইন্ডিভিজুয়াল প্লেয়ার ডেভেলপমেন্ট। ইন্ডিভিজুয়াল প্লেয়ার ডেভেলপমেন্ট আমরা প্রচুর উদাহরণ দেখেছি, মানে যখন আলেহান্দ্রো ছিল সেই উদাহরণটা দেখেছি, এবং ও যে পারে তার ওই যে বললাম তার প্রমাণ হচ্ছে পেডিগ্রি বা ওর যে ইতিহাস, মানে ওর কেরিয়ার হিস্ট্রি, যে ও ইউথ ডেভেলপমেন্টে ভালো ভালো ক্লাবে কাজ করেছে স্পেনে। সুতরাং সেই ব্যাপারে কিন্তু কোনো দ্বিধা থাকা উচিত নয়। মানে আপনারা যেটা আবারও বলছি, আপনারা কাউকে একদম 100% অসুর বা 100% দুর্গা ভাববেন না। একটা মানুষের মধ্যে কিন্তু দুর্গা থাকে, অসুর থাকে, সমস্ত গুণাবলীগুলো থাকে, বা যেগুলো দোষ, মানুষের মুদ্রা দোষ বা সমস্ত দোষ গুণ ভালো সমস্ত একটা মানুষের মধ্যেই থাকে। আপনারা এবার থেকে দুর্গাপুজো যখন দেখবেন, ঠাকুরকে প্রত্যেকে সেইভাবেই দেখবেন, ইঁদুর থেকে শুরু করে প্রত্যেকেই আপনার মধ্যেই আছে, মানে এরা কেউ আলাদা করে নেই। হয়তো বাস্তব জগতে তারা আলাদা করে বিচরণ করছে, কিন্তু এগুলো রূপক, আমাদের মধ্যেই এরা প্রত্যেকে রয়েছে। সকলে ভালো থাকবেন।